Dear students, good afternoon to you all. I hope you all are very fine. I'm also fine. Today we are going to discuss experience 12 from the English textbook of class 6. আমাদের ধারাবাহিক আলোচনায় আমরা আজ 12.4 থেকে আলোচনা শুরু করব। আমরা গত ক্লাসে 12.3 রিড দ্য স্টোরি এই মেধার এই গল্পটা আমরা পুরোটা পড়েছিলাম। আমরা সেখানে দেখেছি মেধার স্বপ্ন কি। মেধা সে একজন আর্টিস্ট হতে চায়। এখানে তার অতীত, বর্তমান এবং ভবিষ্যতের কথা বর্ণনা করা আছে। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো আমরা যে গল্পটা পড়েছি সে গল্পটা অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকালে লেখা, অর্থাৎ অতীত সময় নিয়ে লেখা, বর্তমান সময় নিয়ে লেখা এবং ভবিষ্যৎ সময় নিয়ে লেখা। এবার এই নোটটা খেয়াল করো। টেন্স রেফার্স টু দ্য টাইম when an action takes place. According to time, there are three main tenses. টেন্স হলো আসলে সময়, যে সময়ে কোনো ক্রিয়া সংঘটিত হয়। এই যে আমরা গল্পের মধ্যে দেখেছি ঘটনাগুলো কোনো না কোনো সময়ে ঘটেছে, অতীত, বর্তমান বা ভবিষ্যৎ। এই যে সময়ে ঘটনাগুলো ঘটেছে এই সময়গুলোই হলো কিন্তু আসলে টেন্স। অর্থাৎ আমরা বলতে পারি কাজ সম্পাদনের সময় অনুযায়ী টেন্স তিন প্রকার। কাজ কখন ঘটেছে, অতীতে, বর্তমানে নাকি ভবিষ্যতে, এটার উপর ভিত্তি করে আমরা টেন্সকে তিন ভাগে ভাগ করতে পারি। দ্য প্রেজেন্ট টেন্স রেফার্স টু অ্যান অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট অ্যান্ড এ হ্যাবিচুয়াল অর এক্সট্রিমলি ট্রু অ্যাকশন। যে কাজগুলো বর্তমানে ঘটে, বর্তমান সময়ে ঘটে, অথবা যেগুলো মানুষের অভ্যাস, হ্যাবিচুয়াল, অথবা এগুলো চিরসত্য, এক্সট্রিমলি ট্রু, এগুলো চিরকাল একই রকম সত্য থাকবে। এই কাজগুলো সব বর্তমান সময়ের অন্তর্ভুক্ত, অর্থাৎ এগুলো সব প্রেজেন্ট টেন্স। আবার দ্য পাস্ট টেন্স রেফার্স টু অ্যান অ্যাকশন ইন দ্য পাস্ট। আমরা পাস্ট টেন্স বা অতীতকাল বলতে বুঝবো ওই সকল ক্রিয়ার সময়কে যে ক্রিয়াগুলো অতীতকালে ঘটেছিল, এখন তার ফলাফল বিদ্যমান নেই। কোনো কাজ অতীতকালে সংঘটিত হয়েছিল এরকম বুঝালেই সেগুলো আমরা বুঝবো অতীতকালের বাক্য, অর্থাৎ পাস্ট টেন্সের বাক্য। আবার দেখো, দ্য ফিউচার টেন্স রেফার্স টু অ্যান অ্যাকশন দ্যাট উইল টেক প্লেস ইন ফিউচার। আবার ফিউচার টেন্স বলতে আমরা বুঝি এরকম কোনো কাজ যেগুলো ভবিষ্যতে সংঘটিত হবে, সেগুলো এখনও ঘটেনি তবে ঘটবে এরকম আমরা আশা করি বা বলে থাকি। তাহলে ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে এমন কাজের সময়কে আমরা বলবো ফিউচার টেন্স। তাহলে তোমরা জানলে যে বেসিকলি টেন্স হলো তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। তোমরা এবার দেখো অ্যাক্টিভিটি 12.4, আইডেন্টিফাই দ্য টেন্সেস প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলো থেকে টেন্স চিহ্নিত করো, কোনটা অতীতকালের সেটা পাস্ট টেন্স হবে, কোনটা বর্তমানকালের সেটা প্রেজেন্ট টেন্স হবে, আর কোনটা ভবিষ্যৎকালের বাক্য সেটা ফিউচার টেন্স হবে। আমরা এবার তাহলে এটা খুঁজে বের করব। দেখো আমাদের প্রথম বাক্য রয়েছে মাই হ্যান্ড রাইটিং ইজ মাচ বেটার নাও। এখন আমার হাতের লেখা অনেক ভালো। এখন তাহলে এটা কোন সময়ের বাক্য বলো তো? এটা হলো বর্তমান সময়ের বাক্য। তাহলে এটা কোন টেন্স হবে? এটা হবে প্রেজেন্ট টেন্স, মানে বর্তমান কাল। 2 নম্বর বাক্য দেখো, আই ফাউন্ড ওয়ান অফ মাই নোটবুকস। আমি আমার একটা নোটবুক খুঁজে পেয়েছিলাম। খুঁজে পেয়েছিলাম এটা কিন্তু অতীতের কথা, তাহলে এটা হবে পাস্ট, এটা হবে অতীতকাল, পাস্ট টেন্স। আবার দেখো 3 নম্বর বাক্য, আই ক্যান ইমপ্রুভ মাই হ্যান্ড রাইটিং। আমি আমার হাতের লেখা উন্নতি করতে পারি, সেটা কিন্তু বর্তমানের কথা বলেছে। আমি পারি এখন, এখনকার কথা বলেছে, তাহলে এটা হবে প্রেজেন্ট টেন্স। এটা কি টেন্স হবে? প্রেজেন্ট টেন্স। 4 নম্বর বাক্য দেখো, আই কুড ইভেন। এবার 4 নম্বর বাক্য দেখো, এবার তোমরা 4 নম্বর বাক্য দেখো, আই কুডেন্ট ইভেন ড্র আ স্ট্রেইট লাইন। আমি একটা সোজা দাগও দিতে পারতাম না। তাহলে বলো তো এটা কি অতীত না বর্তমান? পারতাম না, অতীত, তাই না? তাহলে এটা হবে পাস্ট টেন্স। পরের বাক্য দেখো, আই উইল ড্র আ পিকচার অফ মাই প্যারেন্টস অ্যান্ড হ্যাং ইট ইন মাই রুম। আমি আমার পিতা মাতার একটা ছবি আঁকবো এবং এটা দেয়ালে ঝুলিয়ে রাখবো। সে কি এটা এঁকেছে? আঁকবে। তাহলে এটা ভবিষ্যৎ, তাহলে এটা হবে ফিউচার টেন্স। কি টেন্স হবে? ফিউচার টেন্স। 6 নম্বর বাক্য দেখো,
মাই হ্যান্ডরাইটিং বিকেম গুড আফটার এ ফিউ ইয়ার্স অফ প্র্যাকটিস। কয়েক বছর চেষ্টা করার পর আমার হাতের লেখা ভালো হয়েছিল। ভালো হয়েছিল কয়েক বছর চেষ্টা করার পর, তাহলে এটা অতীতে, তাহলে এটা হবে পাস্ট টেন্স। এটা হবে পাস্ট টেন্স। 7 নম্বর বাক্য দেখো, নাও আই এম প্র্যাকটিসিং ড্রয়িং এ লট। এখন আমি আঁকা অনেক প্র্যাকটিস করছি, অনেক অনুশীলন করতেছি। তাহলে এটা কোন টেন্স হবে? এখন আমি অনুশীলন করতেছি। এটা হবে কি? বর্তমানের কাজ, তাহলে হবে এটা প্রেজেন্ট টেন্স, তাই না? এটা হবে প্রেজেন্ট টেন্স। আবার পরেরটা দেখো, হোয়েন আই বিকাম গুড এনাফ অ্যাট স্কেচিং আই উইল ফুলফিল মাই উইশ। যখন আমি আঁকাআঁকিতে বেশ ভালো দক্ষতা অর্জন করব, তখন আমি কি করব? আমার ইচ্ছা পূরণ করব। দেখো, যখন আমার আঁকাআঁকির হাত ভালো হবে তখন আমি আমার ইচ্ছা পূরণ করব। এখনো কিন্তু পূরণ হয়নি, তাহলে এটা হলো ভবিষ্যতের কথা। তাহলে এই টেন্স হবে ভবিষ্যৎকাল, অর্থাৎ ফিউচার টেন্স। তাহলে তোমরা দেখতে পেলে কোনগুলো বর্তমানকাল, কোনগুলো অতীতকাল এবং কোনগুলো ভবিষ্যৎকাল। কোনো কাজ অতীতে সংঘটিত হয়ে থাকলে তার টেন্স হবে অতীত, মানে পাস্ট টেন্স। কোনো কাজ বর্তমানে সংঘটিত হলে সেটা হবে প্রেজেন্ট, মানে বর্তমান। আর কোনো কাজ ভবিষ্যতে ঘটবে এরকম বললে সেটা হবে ফিউচার, তাই না? তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো 12.5। 12.5-এ কি বলেছে? রিড দ্য সেন্টেন্সেস অ্যান্ড নোটিস দেয়ার স্ট্রাকচারস ইন পেয়ার্স। অন ইজ গিভেন ফর ইউ। তোমরা এবার নিচের বাক্যগুলো পড়ো, খেয়াল করো এবং এইসব বাক্যের যে গঠন আছে গঠনগুলো খেয়াল করে দেখো। আমরা এইসব বাক্যের গঠনগুলো খেয়াল করে দেখলে আমরা বুঝবো যে কোন টেন্সের গঠন কীরকম হয়, প্রেজেন্ট টেন্সের গঠন কীরকম হয়, পাস্ট টেন্সের গঠন কীরকম হয় এবং ফিউচার টেন্সের গঠন কেমন হয়। আমাদের জন্য একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে। এই বাক্যটা দেখো, আই রাইট লেটার টু মাই ফাদার। আমি আমার বাবার কাছে চিঠি লিখি। দেখো, প্রথমে সাবজেক্ট আই বসেছে, তারপরে ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম রাইট বসেছে, তারপরে অবজেক্ট বসেছে লেটার্স। কি লিখি? লেটার্স, এটা হলো অবজেক্ট। তারপরে বাকি অংশ এক্সটেনশন, কার কাছে লিখি? টু মাই ফাদার, এটা হলো বাকি অংশ। আমরা অন্যান্য বাক্যের স্ট্রাকচারও ঠিক এভাবে আমরা অ্যানালাইজ করব বা বিশ্লেষণ করে দেখব কিভাবে গঠিত হয়েছে। এই নম্বর বাক্য দেখো, ইটিং অ্যান আপেল এভরিডে ইজ আ গুড হ্যাবিট। প্রত্যেকদিন একটা আপেল খাওয়া শরীরের জন্য ভালো। আমরা যদি এর স্ট্রাকচার দেখি, খেয়াল করো, প্রথমেই ইটিং অ্যান অ্যাপেল যেটা সাবজেক্ট হিসেবে আছে, সাবজেক্ট হলো ইটিং অ্যান অ্যাপেল এভরিডে। এরপরে ভার্ব আছে ইজ, এটা হলো প্রেজেন্ট ফর্মে আছে, ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম ইজ। এরপরে কি আছে দেখো, এরপরে আছে বাকি অংশ বা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট আছে এ গুড হ্যাবিট। আমরা এ নম্বর সেন্টেন্সের স্ট্রাকচার দেখলাম। এবার বি নম্বর সেন্টেন্স খেয়াল করো, আওয়ার স্কুল রিমেইনড ক্লোজ ফর দ্য কোভিড-19 লকডাউনস। আমাদের স্কুল কোভিড-19 লকডাউনের কারণে বন্ধ ছিল। এটার যদি আমরা গঠন দেখি, প্রথমেই দেখো স্ট্রাকচারে আমরা প্রথমেই দেখি সাবজেক্ট। সাবজেক্ট হলো আওয়ার স্কুল, যেটা ভার্বের আগে থাকে। এই যে রিমেইনড হলো ভার্ব, তার আগে যেটা থাকে সেটা হলো সাবজেক্ট, আওয়ার স্কুল। এখানে ভার্ব আছে দেখো রিমেইনড, পাস্ট ফর্মে আছে রিমেইনড, এটা হলো রিমেইনের পাস্ট ফর্ম। তারপরে বাকি অংশ আছে এক্সটেনশন, এই যে ক্লোজ ফর দ্য কোভিড-19 লকডাউনস, বাকি অংশ আছে। আমরা বি নাম্বার বাক্যেরও স্ট্রাকচার দেখলাম। এবার দেখো সি নাম্বার বাক্য, ফ্রম টুমরো আই উইল হেল্প মাই মাদার। আগামীকাল থেকে আমি আমার মাকে সাহায্য করব। দেখো, এটা কিন্তু আগামীতে করবে, তাহলে এটা ভবিষ্যৎকাল হবে, তাই না? আবার এই যে আমাদের স্কুল বন্ধ ছিল, এটা অতীতকাল ছিল। আবার তার আগে আমরা যেটা দেখেছিলাম সেটা ছিল প্রেজেন্ট টেন্স, মানে বর্তমানকাল। এখন দেখো আমরা সি নাম্বার সেন্টেন্সের স্ট্রাকচার আমরা খেয়াল করি। দেখো, এই বাক্যের শুরুতেই রয়েছে অ্যাডভার্বিয়াল ফ্রম টুমরো। অ্যাডভার্বিয়াল বলতে আমরা বলতে পারি যে ভার্বকে কোনোভাবে মডিফাই করে এমন শব্দ, অর্থাৎ কোনো একটা ভার্ব, এখানে ভার্ব হলো হেল্প, এটা কখন, কোথায়, কিভাবে সংগঠিত হয় সেই জিনিসগুলো হচ্ছে অ্যাডভার্ব। এই যেটা কখন সংগঠিত হবে, টুমরো মানে আগামীকাল, সময় বুঝিয়েছে, সেই জন্য এটা হলো অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল। এরপরে দেখো সাবজেক্ট রয়েছে আই। অনেক জায়গায় কিন্তু সাবজেক্ট হিসেবে ফ্রম টুমরো আই এই পুরোটাই লেখা থাকতে পারে, তোমরাও লিখতে পারো, সমস্যা নাই, কারণ তোমরা এখন ছোট ক্লাসে পুরোটাই তোমরা সাবজেক্টের মধ্যেও লিখতে পারো। এই যে ফ্রম টুমরো আই এই পুরোটাই সাবজেক্টের জায়গায় লিখতে পারো। তারপরে দেখো এখানে সাহায্যকারী ভার্ব আছে উইল। ভবিষ্যৎ বুঝায় এমন বাক্যে সাহায্যকারী ভার্ব শ্যাল বা উইল বসাতে হয়।
আই এবং উইর পরে শ্যাল বসে, তবে বর্তমান সময়ে সব জায়গায় উইল লেখে। ঠিক আছে, তারপরে দেখো ভার্বের বেস ফর্ম বা মূল যে ভার্ব তার কোনো পরিবর্তন না করে যে ফর্ম হয় হেল্প, সেটা হলো বেস ফর্ম। দেখো এখানে বেস ফর্ম বসেছে, তারপরে অবজেক্ট আছে মাই মাদার। আমরা তাহলে বাক্যগুলোর গঠন দেখলাম, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে থাকলে তার গঠন কেমন হয়, পাস্ট টেন্সে থাকলে তার গঠন কেমন হয় এবং ফিউচার টেন্সে থাকলে তার গঠন কেমন হয়। আমরা এই বাক্য তিনটায় সেগুলো দেখলাম। আশা করি তোমরা আজকের ক্লাস ভালোভাবে বুঝতে পেরেছো। আর আমরা পরের ক্লাসে আলোচনা করব এর পরের অ্যাক্টিভিটিগুলো। তাহলে তোমাদের সাথে আবার পরের ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, আর লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থেকো।